বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন। বলা হচ্ছে রানী এলিজাবেথ কিংবা তার স্বামী এ ধরনের মন্তব্য করেননি। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার 1 বছর হলো আজ। কতটা ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্য ব্যবস্থা? আমরা সবাই জানি WHO যে গাইডলাইন, সেই গাইডলাইনের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের পেশেন্ট ডাক্তারের যে রিলেশন, আপনার যে রেশিওতে অনেক পিছিয়ে আছি, যার কারণে মানুষ হেনস্থা হচ্ছে, মানুষ প্রপার ট্রিটমেন্টও পাচ্ছে না। বিভিন্ন গবেষণা বলছে মহামারীর কারণে সংকটে পড়েছেন বাংলাদেশের নারীরা। আর ফোন ইনে বক্ষ ব্যাধি সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদের যেসব অভিযোগ এনেছেন সেগুলো তদন্ত করে দেখার জন্য ব্রিটেনে প্রধান বিরোধী দল রাজ পরিবারের প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে দেয়া নাটকীয় এক সাক্ষাৎকারে ডিউক এবং ডাচেস অব সাসেক্স বলেন, তাদের প্রথম সন্তানের গায়ের রং কতটা কালো হতে পারে তা নিয়েও রাজপরিবারের একজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। যিনি সাক্ষাৎকার নিয়েছেন সেই অপরা উইনফ্রি বলেছেন, সেই ব্যক্তি রানী এলিজাবেথ কিংবা তার স্বামী প্রিন্স ফিলিপ নন। সাক্ষাৎকারে মেগান বলেছেন, পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি আত্মহত্যার কথাও চিন্তা করেছিলেন। যুক্তরাষ্ট্রের পুলিশের হাতে নিহত এক ব্যক্তি জর্জ ফ্লয়েড নিহত হবার ঘটনার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিচারকে দেশটির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে। মিস্টার ফ্লয়েডের সমর্থকরা হেনিপিন কাউন্টির একটি অফিসের সামনে জড়ো হয়েছেন, যেখানে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চভিনের বিচারের জন্য বিচারক মণ্ডলী নির্ধারণ করা হবে। তার মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সেনেগালে বুধবার থেকে আটক বিরোধী নেতা ওসমান সনকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এবং রাজধানী ডাকারের একটি আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে। এ সময় আদালতে তার কয়েকশো সমর্থকের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। তারা বলছে, রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নেতার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। মিস্টার সনকো সেনেগালের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন রাজনীতিক। আফগানিস্তানে সংবাদ মাধ্যমের উপরে নজর রাখে এমন একটি প্রতিষ্ঠান বলছে, গত 6 মাসে নিরাপত্তা ঝুঁকির কারণে 300-রও বেশি নারী সাংবাদিক ও মিডিয়াকর্মী তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। জার্নালিস্টস সেফটি কমিটির দেয়া এই সংখ্যা আফগান মিডিয়াতে যত নারী কাজ করে তার প্রায় 1/5। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের উপরে হামলা বেড়ে গিয়েছে। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে চীনা কনসুলেটের সামনে কয়েকশো উইগুর মুসলিম নারী সিনজিয়াং অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ করছেন। তাদের হাতে আছে উইগুর বিচ্ছিন্নতাবাদীদের আকাশি নীল রঙের পতাকা। আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত এই বিক্ষোভে তারা মুখে একই রঙের মাস্ক পরেছেন। বিক্ষোভকারী নারীরা সরকারি ক্যাম্পে বন্দী হাজার হাজার উইগুরকে মুক্তি দেওয়ারও দাবি জানান। সিরিয়ার কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার স্ত্রী আসমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে টেস্টে ধরা পড়েছে। প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়, তাদের দুজনের স্বাস্থ্য ভালো আছে এবং বাড়িতে সকলের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে তাদের দায়িত্ব তারা পালন করে যাবেন। সিরিয়াতে গত মাসে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গিয়েছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর শুরুতে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঘুরে দাঁড় করানোর চেষ্টায় সরকারের পক্ষ থেকে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা সহ নানা পদক্ষেপের কথা বলা হচ্ছে। সাধারণ মানুষের অনেকেই অভিযোগ করেছেন, হাসপাতালে চিকিৎসা সেবা পেতে সমস্যা থেকে তারা এখনও মুক্তি পাননি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস দেশটির চিকিৎসা সেবার ভঙ্গুর অবস্থাকে তুলে ধরেছে এবং পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কতটা টেকসই তা নিয়ে তাদের সন্দেহ আছে। ঠিক 1 বছর আগে আজকের দিনে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছিল।
ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। দেশে 1 বছর আগে করোনাভাইরাস সংক্রমণ শুরুর সময়টাতে স্বাস্থ্য খাতের দৈন্য চেহারা ফুটে উঠেছিল। ঢাকার মিরপুর এলাকা থেকে আনিসুল ইসলাম নামের একজন যুবক জানিয়েছেন, গত বছরের মার্চ মাসে তার পিতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে হাসপাতালে ঘুরেও ভর্তি করাতে পারেননি। শেষ পর্যন্ত প্রভাব খাটিয়ে একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন, কিন্তু যথাযথ চিকিৎসা তার পিতা পায়নি বলে তার অভিযোগ রয়েছে। কর্মকর্তারা দাবি করেছেন, 1 বছরে সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসা সেবা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এদিকে ঢাকায় একজন গৃহিণী নুসরাত ইয়াসমিন বলেছেন, তাঁর এবং পরিবারের সদস্যদের বিভিন্ন রোগে চিকিৎসার জন্য তাকে নিয়মিত হাসপাতালে যেতে হয়। হাসপাতালগুলো এখন সচল হয়েছে, কিন্তু সেবা পাওয়ার ক্ষেত্রে বছরের পর বছরের পুরনো সমস্যা থেকে রোগীদের মুক্তি মিলছে না বলে তিনি মনে করেন। সরকারি হসপিটালে এত গ্যাদারিং থাকে, প্রথমে টিকিট কেটে বিভিন্ন জায়গায় গিয়ে টিকিট কাটা লাগে, তারপর অনেক লম্বা লাইন, যেখানে আমার 4-5 ঘন্টা সরকারি হসপিটালে আমার ব্যয় হচ্ছে। আর প্রাইভেট হসপিটালে হচ্ছে কি, ওখানে ডাক্তারের সিরিয়ালটা নিয়ে একটু ঝামেলা যেতে হয়, অনেক সময় ডাক্তাররা লেট করে আসে, সিরিয়াল মেনটেন করতে হয়, সিরিয়ালে সময় লাগে। ঢাকা এবং বড় কয়েকটি শহর ছাড়া দেশের বেশিরভাগ অংশেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকার অভিযোগ যুগ যুগ ধরে রয়েছে বলা যায়। সেখানে খোদ রাজধানীতেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ভেঙে পড়ার খবর মহামারীর শুরুতে সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিনই শিরোনাম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন, চিকিৎসক, নার্স থেকে শুরু করে কারিগরি দিক সব ক্ষেত্রেই ঘাটতি থাকায় সাধারণ মানুষ যথাযথ সেবা এখনো পাচ্ছেন না। যেহেতু আমাদের প্রকৃত চিত্রটা আমি দেখতে পেয়েছি, তখন গভর্নমেন্ট সেটা খুব ইমার্জেন্সি ভাবে কিছু ডাক্তার নিয়োগ করেছেন, কিছু নার্স নিয়োগ করেছেন। এটারই আমরা কিছুটা করোনার সময় সামাল দেওয়া হয়েছে। আমরা সবাই জানি WHO যে গাইডলাইন, সেই গাইডলাইনের চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের পেশেন্ট ডাক্তারের যে রিলেশন, আপনার যে রেশিওতে অনেক পিছিয়ে আছি, যার কারণে নানান ধরনের প্রবলেম হচ্ছে। মানুষ হেনস্থা হচ্ছে, মানুষ প্রপার ট্রিটমেন্টও পাচ্ছে না। করোনা ভাইরাস মহামারী সামলাতে বিশেষ BCS পরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিয়োগ করা সহ জরুরি ভিত্তিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তখন জরুরি ভিত্তিতে প্রায় 6,000 চিকিৎসক এবং 5,000 নার্স ও কয়েক হাজার টেকনিশিয়ান নিয়োগের বিষয়কে সরকারের পক্ষ থেকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। তবে সরকারের এসব পদক্ষেপকে জরুরি বা অ্যাডহক পদক্ষেপ হিসেবে দেখেন বিশেষজ্ঞদের অনেকে। বেসরকারি একটি হাসপাতালের কর্ণধার ডাক্তার লেলিন চৌধুরী বলেছেন, ঘাটতিগুলো চিহ্নিত করে এখন দীর্ঘমেয়াদের পরিকল্পনা নেয়ার সময় এসেছে। চিকিৎসা ব্যবস্থার তো অনেকগুলো অংশ, এর মধ্যে রোগী দেখা, প্যাথোলজি এবং ডায়াগনোসিস রিলেটেড ব্যাপার, ক্লিনিক্যাল এবং টেকনিশিয়ান, নার্সের যে সবগুলো যে দক্ষ জনবলের সমন্বয়ে যে টিম গড়তে হয়, সেই টিমের বিভিন্ন জনবলের ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, সংকট থেকে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়িয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে। এখন সরকার গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদের পরিকল্পনা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই কোভিড সিচুয়েশন কিন্তু সরকারকে নানাভাবে এবং দেশের মানুষকে অনেকগুলো জায়গাতে কাজ করার জন্য চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে। এই কাজগুলো আমরা ডাক্তার একটা শর্ট BCS এর মাধ্যমে আমরা নিয়েছি, এবং এই যে কাজগুলো করতে হচ্ছে, যেগুলো আগামী 10 বছরে হতো কিনা সন্দেহ আছে, এগুলো কিন্তু আমরা করেছি এই গত 1 বছরে। আমরা বলছি যে এরপরও এটা শেষ না। আমরা অনেকগুলো জায়গাতে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে পার্মানেন্টলি করতে হবে, দীর্ঘস্থায়ী কি ব্যবস্থা করা যায় সেদিকেও কিন্তু আমাদের অনেকগুলো পলিসি আমরা নিচ্ছি। আর মানুষ যে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার যে ট্রেন্ড, এগুলোকে আমরা রিডিউস করতে চাই। আমরা খুব সিরিয়াসলি কাজ করার একটা কতগুলো স্টেপ আমরা গ্রহণ করেছি। তিনি দাবি করেছেন, এখন উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসা সেবার মান বাড়ানোর বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, পরিকল্পনা কাগজে কলমে না রেখে তা বাস্তবায়নের দিকে নজর দেওয়া উচিত। এ ছিল ঢাকা থেকে পাঠানো কাদির কল্লোলের প্রতিবেদন। বাংলাদেশে করোনা ভাইরাসের মহামারীর কারণে গুরুতর সংকটে পড়েছেন নারীরা। বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন বলছে, কর্মসংস্থান কমে যাওয়া, স্বাস্থ্যসেবা না পাওয়া, পারিবারিক নির্যাতন এবং ধর্ষণের হার অনেক বেড়েছে এই সময়ে। নারীদের নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, নারীদের করোনাকালীন যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠতে নারীদের জন্য এখন পৃথক কমিশন গঠন করতে হবে। ঢাকা থেকে ফারহানা পারভিন।
২০২০ সালের ৮ই মার্চ যেদিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর ঘোষণা দেওয়া হয় সেদিনটি ছিল আন্তর্জাতিক নারী দিবস। করোনা সংক্রমণের এক বছর পর আজ করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। তবে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গত এক বছরে নারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সময়ে। নারী অধিকার কর্মীরা বলছেন, নারীরা পুরুষদের চেয়ে এই সময়টাতে জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার কর্মী শিপা হাফিজা বলছিলেন, যেসব নারীরা অনানুষ্ঠানিক খাতে কাজ করতেন তাদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অধিকাংশ নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন স্টাডিতে এসছে। নারীদের যেহেতু ইনফর্মাল বিজনেস গুলা বেশি, তাদের হয়তো অনেকেরই ন্যাশনাল আইডি কার্ড নাই কিংবা একটা ঠিকানা নাই, যার ফলে যে সাহায্য সহযোগিতা রাষ্ট্রের কাছ থেকে দেয়া হচ্ছে এই সহযোগিতাগুলো কিন্তু তাদের হাতে যাচ্ছে না। এই যে নারী, এরা কিন্তু সহজে ব্যাংকে গিয়ে সাহায্য নিতে পারেন না। জাতিসংঘের ইউএনএফপিএ ও ইউএন উইমেনের জরিপে দেখা গেছে, প্রাতিষ্ঠানিক খাতে ৮১% নারীর কাজের সুযোগ কমে গেছে। পুরুষের ক্ষেত্রে এই হার ছিল 14%। অপ্রাতিষ্ঠানিক খাতে 24% নারীর কাজের সুযোগ কমে যায় এবং 25% নারী কাজ হারান। এই হার পুরুষের মধ্যে ছিল যথাক্রমে 16 ও 27%। এই এক বছরে নারীরা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন বেশি। ইউএনএফপিএ ও ইউএন উইমেন বলছে, বাংলাদেশে 2019 সালের অক্টোবর থেকে 2020 সালের অক্টোবরের মধ্যে নারী বিদ্বেষী টুইট 93% বেড়ে যায়। আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী নীনা গোস্বামী বলছিলেন, করোনার সময়ে নির্যাতনের কারণে যে মামলাগুলো হয়েছে সেগুলোর দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সুপারিশ আসছে। আর ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যে জায়গাগুলো অন্তত যে পরিমাণে পর্যন্ত এই করোনাকালীন সময়ে যে মামলাগুলো হয়েছে এবং অন্যান্য যে সমস্ত ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের মামলাগুলো হয়েছে, একটার পর একটা নির্দেশনা আসছে যে এগুলোর যেন মনিটরিং এবং দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়। সেটাই সরকার হয়তো সেই উদ্যোগটা গ্রহণ করবে, এই আমার আশা। এছাড়া স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও নারীরা ছিলেন পিছিয়ে। করোনা আক্রান্ত রোগীদের পর্যালোচনা করে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা করোনায় আক্রান্ত কম হয়েছেন। ফলশ্রুতিতে নারীদের স্বাস্থ্যসেবার বিষয়টাও অবহেলিত হয়েছে। শিপা হাফিজা বলছিলেন, এই সময়ে নারীরা যেসব ক্ষতির মধ্যে পড়েছেন সেটা পুষিয়ে নিতে নারীদের জন্য একটা আলাদা কমিশন গঠন করা উচিত। একটা বিশেষ কমিশন তৈরি করা উচিত, যে কমিশনটা শুধু নারীর বিষয়গুলোকে খতিয়ে দেখবে, সেখান থেকে তাদের কি ভাবে সাহায্য করা যায়। একটা হচ্ছে যে আমাদের যে নর্মাল যে সাহায্যগুলো দিই আমরা সরকারি পর্যায়ে কিংবা বেসরকারি পর্যায়েও, ঘরে ঘরে নারীদের কাছে যাওয়া, একটা বিপদ আপদ হলে তাদেরকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কিংবা হেল্প সেন্টার গুলাতে নিয়ে এসে সাহায্য করা, এগুলো তো আসলে এখন একদমই বন্ধ হয়ে গেছে। তাহলে সেই কমিশনের একটা দায়িত্ব হবে আইডেন্টিফাই করা নারীদের কি ধরনের সমস্যা, এই সমস্যার জন্য কি করা উচিত। নারী অধিকার কর্মীরা বলছেন, এই কমিশন কার্যকর করার জন্য সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা, বিভাগ এবং মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে তাহলে নারীদের অবস্থার উন্নতিতে কিছুটা কাজ হবে। ফারহানা পারভিন, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে ফোন ইনের জন্য আপনাদের ঢাকায় নিয়ে যাচ্ছি। সেখান থেকে অনুষ্ঠানের এই অংশটি পরিচালনা করবেন ফারহানা পারভিন। ফারহানা। ধন্যবাদ মিজান। বিবিসি বাংলার আমাদের আজকের ফোন ইনের বিষয়বস্তু হচ্ছে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের, শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বাংলাদেশ বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর। ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর ইতিমধ্যে আমাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যোগ দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফোন ইনে যোগ দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি শ্রোতাদের কাছে। খুলনা থেকে আমাদের প্রথম শ্রোতা মারিয়া ফারজান। জি, শুনতে পাচ্ছি। আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আসলে কাশির ক্ষেত্রে আমার প্রশ্নটা ছিল যে কাশি হঠাৎ করে গরম, অতিরিক্ত গরম লাগলে কাশি হয়, আবার ঠান্ডার সময় কাশি হয়, এই মানে কখন কেন হচ্ছে এভাবে? ঠান্ডা গরমেই হচ্ছে কিন্তু হঠাৎ করে এরকম হয়, কেন হয় কিংবা এর কোনো প্রস্তুতিমূলক কি করা উচিত? আমি একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আপনি মানে এই যে করোনার সময় এই শঙ্কা থেকে কি আপনি এই প্রশ্নটি করছেন? এটা কি এই সময় বেশি হচ্ছে নাকি? যেহেতু
যেহেতু যাদের কাশি কিংবা অ্যাজমা টাইপ আছে তাদের সমস্যা হতে পারে, কিংবা সেজন্য বুঝতে কাশি পারছি। সম্পর্কে আপনি জানতে অনেক চাচ্ছিলাম। ধন্যবাদ। আপনি লাইনে থাকুন। আপনাকে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যিনি রয়েছেন তিনি হয়তো আরো কিছু জানতে চাইতে পারেন। মিস্টার বেন্নুর। জি, আপনি যে কথাটা বলেছেন আমি ধরে নিচ্ছি যে আপনার শ্বাসকষ্ট বা কাশির সমস্যাটা আগে থেকেই আছে, কিন্তু আপনার ঋতু পরিবর্তনের সময় এটা প্রায়শই বেড়ে যায়। অর্থাৎ ঠান্ডা থেকে গরমে বা গরম থেকে ঠান্ডায় গেলে এটা বেড়ে যায়। এটার কি কারণ বা এটার প্রতিকার কি? এটার বিষয়টা খুব স্পষ্টই যে যাদের একটু অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা আছে তাদের ঋতু পরিবর্তনে এই সমস্যাটা হয়ে থাকে। তার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে এই তাপমাত্রার যে তারতম্য সেটা। দ্বিতীয়ত হচ্ছে ঋতু পরিবর্তনের সময় অনেক সময় দেখা যায় ধুলোবালি বেড়ে যায়। অনেক সময় এই যে ফুলের রেণু বা এই ধরনের জিনিসগুলো বেড়ে যায় এই কারণে হয়ে থাকে। তো এই সময়টায় আমরা যেটা বলে থাকি যে আপনার যদি মূল অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেটার জন্য যে চিকিৎসা সেই চিকিৎসাটা পূর্ণ মাত্রায় করতে হবে, কোনো গাফিলতি দেওয়া যাবে না। এবং প্রয়োজনে এই সময় যেটা আমরা বলে থাকি যে সালবুটামল জাতীয় ইনহেলার অতিরিক্ত কাশি বা শ্বাসকষ্ট হলে ব্যবহার করার জন্য প্রয়োজনে সেটিকে সাথে যোগ করতে হবে। তাও যদি উপকার না হয় সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি হয়তো আপনাকে অ্যান্টিহিস্টামিন বা এই জাতীয় ওষুধ দিয়ে সহায়তা করবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ঢাকা থেকে আমাদের পরের শ্রোতা আব্দুর সেলিম ভুইয়া। জি বলছি। বলুন মিস্টার ভুইয়া, আপনার প্রশ্নটি করুন। আমার বয়স 60 বছর। আমি নভেম্বরের 26 তারিখে করোনা এফেক্টেড হই, দেন আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরবর্তীতে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করাই। সেখানে আমার হার্টে একটু এনলার্জ দেখা যায়। পরবর্তীতে আমি ইকো করাই, কিন্তু ইকোর রিপোর্ট ভালো আসে। বাট আমার বিগত প্রায় 1 মাস যাবত আমার মাঝে মধ্যে পিঠের কোমরের উপর থেকে ডান দিকে প্রচন্ড পেইন হয়ে, পেইনটা উপর দিকে বুকের ডান দিকে নিচের অংশ পর্যন্ত এসে পেইনটা ধরে থাকে। বেশ 3-4 মিনিট পেইনটা ধরে থাকে, তারপর আস্তে আস্তে এটা রিডিউস হয়। আমার জিজ্ঞাসা হলো এটা কি কোনো রোগ সংক্রান্ত কোনো পেইন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। মিস্টার বেন্নুর। যে আপনি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি কি সিটি স্ক্যান অর্থাৎ বুকের যে মানে চেস্টের সিটি স্ক্যান সেটা কি করানো হয়েছে আপনার করোনা পরে, করোনা থেকে মুক্ত হওয়ার জি পরে? না, জি না, কারণ জি না, জি না ডাক্তার। কারণ হলো আচ্ছা আমার কোনো শ্বাসকষ্ট হয়নি করোনাকালীন। আচ্ছা আমি মোটামুটি ওই দিক থেকে বেশ ভালো ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে যেটা বুঝতে পারছি একটা হচ্ছে যে আপনার আপনার হার্টটা একটু এনলার্জ পাওয়া গেছে। এখন একটা হতে পারে যে এটা করোনার আগেও হয়তো আপনার যেহেতু 60 বছর বয়স আগেও হয়তো এটা একটু এনলার্জির দিকে যেয়ে থাকতে পারে, অথবা আরেকটা হয়ে থাকে যে করোনার পরবর্তীতে আমরা কার্ডিওমায়োপ্যাথি বা এই ধরনের হার্টের একটু ফুলে যাওয়ার একটা লক্ষণ আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি। সেক্ষেত্রে একজন কার্ডিওলজিস্টের পরামর্শ আপনাকে অবশ্যই নিতে হবে। আর যে ব্যথাটার কথা বলছেন, যদিও আপনি বলছেন আপনার শ্বাসকষ্ট বা ওইদিকে আপনার অতটা সমস্যা ছিল না, তারপরে আমার আমার পরামর্শ হবে যে আপনি একটি এইচআরসিটি হাই রেজলিউশন সিটি স্ক্যান করবেন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পোস্ট করোনা এফেক্টটা লাংসে হচ্ছে, ফাইব্রোসিস ধরনের একটা সমস্যা হচ্ছে, যার ফলে এই ধরনের শ্বাসকষ্ট বা এই যে ব্যথা এই ধরনের চাপ এগুলো হচ্ছে। এটি এটি দেখাটা খুবই জরুরি এবং সেই অনুসারে আপনার চিকিৎসাটা করা প্রয়োজন হবে। ধন্যবাদ মিস্টার ভুইয়া এবং মিস্টার বেন্নুর। আমাদের পরের শ্রোতা দীপা দেবনাথ খুলনা থেকে। হ্যালো। শুনতে পাচ্ছি আপনাকে। দীপা দেবনাথ, আপনি কথা বলুন। হ্যাঁ, হ্যাঁ। আমার প্রশ্নটা ছিল যাদের অস্বাভাবিক হৃদস্পন্দন বা অ্যারিথমিয়া বা হার্ট দুর্বল, এদের ক্ষেত্রে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কতটুকু, বা এই অ্যারিথমিয়া রোগীদের জন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকে গ্রহণ করা যায় যাতে করোনাতে আক্রান্ত না হয়? মিস্টার বেন্নুর, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তবে প্রথম কথা হচ্ছে আমি আসলে হৃদরোগ বিশেষজ্ঞ না, আমি বক্ষব্যাধি বিশেষজ্ঞ। তবুও আপনাকে যেটুকু পরামর্শ আমি দিতে পারি যে প্রথমত হচ্ছে যে যাদের অ্যারিথমিয়া আছে বা অস্বাভাবিক হৃদস্পন্দন আছে তাদের করোনা আক্রান্ত হওয়ার যে অন্যদের তুলনায় একটা বেশি ঝুঁকি বা কম ঝুঁকি তা নয়। তবে তারা করোনা আক্রান্ত হলে অন্যদের তুলনায় তাদের সমস্যাটা বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে তাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন তাদের করোনাটা আক্রান্ত না হয়। অন্যদের তুলনায় আরো বেশি সাবধানতা গ্রহণ করতে হবে এবং যদি হয়েই যায় বা কোনো সমস্যা দেখা দেয় তবে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে।
আমাদের পরের শ্রোতা তামান্না সুরাইয়া ঢাকা থেকে। জি জি শুনতে পাচ্ছি। বলুন আপনি আপনার প্রশ্নটি করুন। স্যার, এটা আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ডোজ যদি আমি না নিতে পারি, তো প্রথম ডোজ দ্বারা আমি কতটুকু সুরক্ষিত করোনা ভ্যাকসিনে? তারপরে প্রশ্ন হচ্ছে যে আমি আমার বাম পাশে যদি ব্যথা হয় হার্টে, তাহলে কি আমার বাম হাতও ব্যথা হতে পারে, পুরো বাম সাইড? আর তারপরে এক প্রশ্ন হচ্ছে যে আমার গ্যাসের ব্যথা কি বুকের ডাইন পাশের বাম পাশে দুনো পাশে হতে পারে? এই প্রশ্ন তিনটা। ধন্যবাদ। ওনার তিনটা প্রশ্ন, আপনি প্রথমটি দিয়ে শুরু করুন। হ্যাঁ, প্রথম যেটি আপনি বলেছেন যে আপনি যদি দ্বিতীয় ডোজ না নেন, প্রথম ডোজে কতটুকু হতে পারে? আসলে এগুলোর যে ট্রায়াল গুলো হয়েছে সেখানে দেখা গেছে যে আমাদের দেশে যে টিকাটা এসছে তাতে প্রথম ডোজে সর্বোচ্চ 60 থেকে 65% মতো প্রতিরোধ ব্যবস্থা হতে পারে। দ্বিতীয় ডোজ দিলে সেটা 80 বা 90% পর্যন্ত চলে যেতে পারে। আর আপনার তৃতীয় প্রশ্ন যেটা বলেছেন, গ্যাসের ব্যথা আপনি ডানে বা বামে কোন দিকে অনুভব করবেন? আসলে গ্যাসের জন্য যে চাপ হয়, এটা ব্যথা ঠিক নয়। চাপ অনুভব হয় সেটা সাধারণত বাম দিকে, যেহেতু আমাদের পাকস্থলী ওখানে ওই দিকটাতে বেশি হয়। তবে এটা বুকের যেকোনো দিকেই হতে পারে, পুরো বুকে হতে পারে বা এমনকি ডান দিকেও, শুধু ডান দিকেও হতে পারে। আর মধ্যে যে প্রশ্নটা আপনি করেছেন সেটা আমি বুঝতে পারিনি, এটা আপনি আরেকবার আমাকে করেন। জি, বাম পাশে যদি হার্টের যদি ব্যথা হয় বাম পাশে, সেক্ষেত্রে কি আমার বাম বাম হাতও কি ব্যথা হবে? বাম পাশে পুরাটাই ব্যথা হবে হাত আচ্ছা। সহ? হ্যাঁ, এটা জি, আর হার্টের ব্যথা বলতে যেটা আমরা বুঝি ইসকেমিয়া, অর্থাৎ হার্টের রক্তনালী শুকিয়ে যাওয়ার জন্য যে ব্যথাগুলো হয়, সেটা অনেক সময়ই বাম দিকের ঘাড় এবং হাতে এটা চলে যেতে পারে। এবং বাম দিকের ঘাড় বা হাতে ব্যথা হলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার হৃদরোগের কোনো সম্ভাবনা আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের পরের শ্রোতা বন্দনা রয় খুলনা থেকে। হ্যাঁ, বলতেছি যে অনেকের ধারণা যে আসলে এই করোনা টিকা আসলে আতঙ্কের, কিন্তু আতঙ্কে করোনা টিকা নিলে অনেকে সমস্যা হইতে পারে, এটা অনেকে ধারণা করতেছে। এটা কি সঠিক? আর এ থেকে মানুষ কিভাবে কি করবে আর কি? মানে একটা আতঙ্ক সন্দেহ তৈরি হচ্ছে যে করোনা টিকা হ্যাঁ, নেওয়ার অনেকে পর কি হবে। বলতেছে যে করোনা টিকা নিলে সমস্যা হইতে পারে, এজন্য অনেকে নিচ্ছে না। কিন্তু যারা নিচ্ছে তাদের কি কোনো পরবর্তীতে সমস্যা হতে পারে? আর যারা নেবে না তাদের সমস্যাটা কি? আচ্ছা, বুঝতে পারছি। মিস্টার বেনুর, করোনা টিকা নেওয়ার পরে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেই সম্পর্কে আপনি একটু বলুন। জি। উনি যে কথাটা বলেছেন, আমি একটা কথা বলব যে আসলে আতঙ্কের কিছু নেই। তবে সংশয় বা একটা মানে দ্বিধার কারণ থাকতেই পারে। কারণ যেকোনো ধরনের নতুন চিকিৎসা, নতুন টিকা বা নতুন কোনো পদ্ধতি আসলে সেই ব্যাপারে মানুষের মনে নানা রকম প্রশ্ন আসতেই পারে, দ্বিধা আসতেই পারে। বর্তমানে মানুষের মনে সেই দ্বিধাটাই এসেছে। এটাতে আতঙ্কের কিছু নেই। এবং আমি বলব যে যেহেতু আমাদের হাতে একমাত্র উপায় আছে এটির বিরুদ্ধে লড়াই করার, এই টিকাটাই, অতএব আমাদের নির্দ্বিধায় এই টিকাটা নিতে হবে। এর পরবর্তীতে কি হবে আমরা এখনো পুরোপুরি জানি না। কারণ এটা পৃথিবীতে প্রথমবারের মতো এই জিনিসটা প্রয়োগ করা হচ্ছে। এর কোনো সাইড এফেক্ট বা এর কোনো সমস্যা হবে কিনা সেটা আসলে ভবিষ্যতই বলতে পারবে। কিন্তু এটা থেকে যে উপকার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সে ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত। অতএব সেই সুযোগটা আমাদেরকে নিতেই হবে। ধন্যবাদ আপনাকে। আয়েশা সিদ্দিকা আমাদের পরের শ্রোতা ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি, আমার মেয়ে সন্তান, হ্যাঁ, 3 বছর 3 মাস চলছে বাচ্চাটার। ও 1 থেকে 8 মাস পর্যন্ত ভালোই ছিল। এরপর থেকে ওর ঘন ঘন ঠান্ডা লাগে। প্রথমে সর্দি, তারপর কাশি। হ্যাঁ, কাশিটা তীব্র হয়ে যায়। তো আমি ফেনাট বা অ্যামব্রোক সিরাপ এই টাইপের গুলো খাওয়াই, সিরাপগুলো। তো তো সারে না, অনেক সময় সারে না। হ্যাঁ, তীব্র হয়ে যায়, তখন আবার ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে, অ্যান্টিবায়োটিক খেতে গেলে তখন সারে। হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার বয়স হচ্ছে 27। আমারও ঘন ঘন মানে কাশি লাগে। হ্যাঁ, সর্দিটার চাইতে কাশিটা বেশি লাগে। তো এখন আমার একটু অ্যালার্জি আছে। হ্যাঁ, তো আমি কখনো সেভাবে ডাক্তার দেখাই নাই। আমি ফেনাডিন বা মন্টেয়ার 10 এই টাইপের কিছু খাইছি। হ্যাঁ, খেয়ে আর কি ছিল। তো এবার কিছুদিন মানে 1.5 মাস আগে আমার তীব্র হয়ে গেছিল। হ্যাঁ, তো আমি ডাক্তার দেখাইছিলাম। ডাক্তার দেখানোর পর আমাকে করটান, তারপর সেবিক্লাভ, তারপরে মন্টিভা, ইভাটিন, হ্যাঁ, তারপর আমাকে 2টা ইনহেলারও দিছে। হ্যাঁ, ফ্লুমিটল
তারপর অ্যাজমাসল ইত্যাদি দিচ্ছে। আর ডাক্তারটা তখন আমাকে বলল যে আপনার একটু অ্যাজমা আছে, হ্যাঁ অ্যাজমা আছে, এই জন্য আপনার বারবার ঠান্ডাটা লাগে। তো এখন আমি তো কোনো অ্যাজমার পরীক্ষা করাই নাই, তো আমি কি সত্যি কি অ্যাজমার বহন করছি? আর আরেকটা কথা, অ্যাজমা কি কোনো ছোঁয়াচে রোগ? অনেক ধন্যবাদ। 3টা বিষয় এখানে আছে। মিস্টার বেনুর ওনার মেয়ের প্রসঙ্গটি দিয়ে উনি শুরু করেছিলেন। জি, আমরা শুরু করছি। প্রথমে আপনি যে মেয়ে ছোট শিশুটির কথা আপনি বলেছেন, এই ধরনের ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের কাশি বা এই ধরনের বুকের সমস্যা যেটা হয় এটা ভাইরাল ইনফেকশন থেকে হয়, যেটাকে ব্রঙ্কিওলাইটিস বলা হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে এটিকে ভুল ডায়াগনোসিস করা হয়, এটিকে অ্যাজমা বলা হয়, এটিকে নিউমোনিয়া মনে করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমার মনে হচ্ছে আপনার শিশুর আসলে সে নিউমোনিয়া অর্থাৎ ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন কিংবা অ্যাজমা এই ধরনের হয়নি। শিশুটা ব্রঙ্কিওলাইটিস অর্থাৎ সাধারণ ভাইরাস দিয়ে আক্রমণ ঘন ঘন হচ্ছে। এই ক্ষেত্রে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে ধরনের সুষম খাদ্যের প্রয়োজন সেটিকে লক্ষ্য রাখতে হবে। শিশু যাতে কোনো মানে সারাক্ষণ ভিজে না থাকে বা কোনো স্যাঁতসেঁতে জায়গায় না থাকে, একটা উষ্ণ জায়গায়, এবং খাবার দাবার গুলো যেন একটু হালকা গরম খাবার খায়, কখনোই ঠান্ডা খাবার না খায়, ধুলাবালি বা এগুলোর জন্য যেন বেশি না যায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে। ঘন ঘন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত আপনি যেটা জানতে চেয়েছেন যে আপনার প্রায়শই আপনি কাশিতে ভোগেন এবং এক পর্যায়ে আপনাকে অ্যাজমার ইনহেলার জাতীয় ওষুধগুলো দেওয়া হয়েছে, আপনি অ্যাজমার পরীক্ষা করেননি। আমাদের একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এক ধরনের অ্যাজমা আছে যেটাকে আমরা বলি কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, যেখানে কাশিটাই প্রধানত হয়, শ্বাসকষ্ট অতটা বোঝা যায় না। সম্ভবত আপনি যে চিকিৎসককে দেখিয়েছেন তিনি আপনার এই ধরনের অ্যাজমার সন্দেহ করেছেন বা ডায়াগনোসিস করেছেন। আপনি অ্যাজমার পরীক্ষাগুলো করিয়ে নেন। এই জন্য একটা লাং ফাংশন টেস্ট বা স্পাইরোমেট্রি বলে একটা পরীক্ষা আছে, যেটা করলে বোঝা যায় যে ফুসফুসে অ্যাজমার কারণে কোনো ঘাটতি আছে কিনা। সেই পরীক্ষাটা আপনি করিয়ে নিলে বুঝতে পারবেন। আর তৃতীয় প্রশ্ন যেটা, যে অ্যাজমা ছোঁয়াচে কিনা, না, অ্যাজমা কোনো ছোঁয়াচে রোগ নয়। এটি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু দিয়ে হয় না, সেজন্য এটি কখনোই ছোঁয়াচে নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরের শ্রোতা বরিশাল থেকে ওহিদুল ইসলাম। হ্যালো, ওহিদুল ইসলাম, শুনতে পাচ্ছি আপনার কথা। আমি বলছিলাম কি, আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন মানে বুকের ভিতরে কোন কোন শব্দ হয় এবং ওই মাঝে মধ্যে বুকে একটু জ্বালাপোড়াও করে, এই আর গলার ভিতরে তরল জানি কিরকম একটু জমতে থাকে, এরকম একটু অনুভূতি হয়। আর একটা হলো, আমার মা কোনো মানে যক্ষার লক্ষণ দেখা যায়নি, কিন্তু পরীক্ষায় তার যক্ষা ধরা পড়ছে। আর যক্ষা কি ছোঁয়াচে রোগ? ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষ জায়গা থেকে আসি। আপনার মার যক্ষার লক্ষণ নেই, যক্ষা ধরা পড়েছে। কিসে ধরা পড়েছে? এটা কি কফ পরীক্ষাতে যক্ষার জীবাণু পাওয়া গেছে? ওহিদুল ইসলাম, পরীক্ষাও করা হয়েছিল এবং এক্সরেও করছে। কফে কি যক্ষার জীবাণু পাওয়া গেছে? জি জি। আচ্ছা, তাহলে আমি আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তরই বলি যে কফে যদি যক্ষার জীবাণু পাওয়া যায় থাকে তাহলে এটা সুনিশ্চিত, কারণ এটি হচ্ছে এই যক্ষা ধরার গোল্ড স্ট্যান্ডার্ড বা সবচেয়ে সুনিশ্চিত পরীক্ষা। অতএব সেক্ষেত্রে তার লক্ষণ কতটুকু থাকুক বা না থাকুক তাকে কিন্তু চিকিৎসা দিতেই হবে, অন্যথায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আপনি যেটা বলেছেন যে রাত্রে শুলে আপনার এক ধরনের বাঁশির মতো বা একটা পুনপুন আওয়াজ পান, এটা একটা অ্যাজমার লক্ষণ এবং অ্যাজমার চিকিৎসা আপনাকে করতে হবে। আগে অ্যাজমা আছে কিনা সেটা বের করতে হবে এবং সেই জন্য প্রয়োজনীয় ইনহেলার জাতীয় ওষুধের মাধ্যমে এই জিনিসটি দূর করতে হবে, না হলে এটি দিনে দিনে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বুক জ্বলার কথা যেটা বলেছেন সেটা সাধারণত আমরা যেটাকে গ্যাস্ট্রিক বলে থাকি সেই ধরনের সমস্যা থেকে হয়ে থাকে। এই জন্য অ্যান্টাসিড বা রেনিটিডিন এখন পাওয়া যায় না, ওমিপ্রাজোল জাতীয় ওষুধ পাওয়া যায়। এই ধরনের ওষুধ খেয়ে এটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন ডাক্তার কাজী সাইফুদ্দিন বেন্নুর, তিনি বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের সিনিয়র চিকিৎসক। আমাদের ফোন ইনের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ফিরে যাচ্ছি লন্ডন স্টুডিওতে মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ ফারহানা। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিচালনা করছিলেন ফারহানা পারভিন। শেষ করার আগে সংবাদ শিরোনাম। প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছেন। বলা হচ্ছে রানী এলিজাবেথ কিংবা তার স্বামী প্রিন্স ফিলিপ এ ধরনের কোনো মন্তব্য করেননি। এরই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামীকালের প্রবাহ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির
লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.